সেই তিনি মানে ভারতে গিয়ে চুপচাপ বসে থাকবেন, এটা আমি আপনি আশা করলেও এটা আশা করার বিষয় না। উনি স্বর্গে গেলেও বাড়া বাঁধবেন, ঢেকি স্বর্গে গেলেও আপনার বাড়া বাঁধে। আর ওনার মতো একটা ব্যক্তিত্ব, যিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনবারের প্রধানমন্ত্রী এবং দুর্দান্ত প্রতাপে, যার ভয়ে বাঘে এবং হরিণে একসাথে পানি খাইছে বাংলাদেশে, এবং যার টিকিটি ছিঁড়তে বাংলাদেশের রাজনৈতিক নেতা কর্মীরা গলদঘর্ম হয়েছে এবং রীতিমতো নাকানি চুবানি খাইছে, তারপরেও তার টিকিট ছিঁড়ানো যায় নাই। এক ধরনের বলতে গেলে অনেকে বলে এই মুহূর্তে যে কতগুলো নাবালেক পোলাপানের কাছে উনি হেরে গেছেন, নাইলে উনি হেরে যাওয়ার মতো ব্যক্তি ছিলেন না, রাজনৈতিক ব্যক্তি ছিলেন না, এবং স্টেট মানে রাষ্ট্রনায়কও ছিলেন। সেই ব্যক্তি ঘোষণা দিচ্ছে ইট ম্যাটার্স। এটা ম্যাটার করে ভাই। এখন কোন ম্যাটার করে, আমি পজিটিভলি নেগেটিভলি আমি সেভাবে বলবো না। আমি বলতে চাইবো বাংলাদেশের রাজনীতিতে ওখানে বসে সে কথা বলছে, ভার্চুয়ালি বলেন আর যেভাবে বলেন, উনি কিন্তু এখন পর্যন্ত চেহারা দেখান নাই। চেহারা দেখাইছেন? আচ্ছা, এখন পর্যন্ত উনি চেহারা দেখান নাই, না দেখাইতেই মানে এরকম প্রতিক্রিয়া, আলোচনা এবং রীতিমতো ভয় ভীতি, এক ধরনের রাজনৈতিক আশঙ্কা, অনেক কিছুই তো তৈরি হচ্ছে। এটা তো অস্বীকার, আপনি বললেন একটু আগে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তাদের একটা চিঠির মাধ্যমে, এটা অতি নিকটে এই জাতীয় ভারতবর্ষের কাছে প্রতিক্রিয়া দেখাইতে আমরা সাধারণত দেখি নাই। ঠিক আছে, আপনি তো বললেন। জি, তার মানেটা কি? তার মানেটা ইট ম্যাটার্স। কি ম্যাটার করে? প্রথম কথা হচ্ছে যে এটা অস্বীকার করার কোনোই শক্তি নাই, উপায় নাই বা স্কোপ নাই যে শেখ হাসিনা না হোক, তার একটা দল আছে, সেই দলের কর্মকাণ্ড নিষিদ্ধ হইলে কোনো কিছু নিষিদ্ধ লোবান হয়ে যায় না, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে। এটা ক্ষমতাসীনরা বুঝে নাই। এর আগেও যখন জামাতকে নিষিদ্ধ করেছিল, তারা বুঝে নাই, বুঝে না, এটা ক্ষমতাসীনরা বুঝে না, কোনো দল নিষিদ্ধ হয় না। আর জামাতের মতো দল তো হবেই না, আর আওয়ামী লীগের মতো তো হওয়ার কথাই না, নিষিদ্ধ হয় না, এটা নিষিদ্ধ হবে না। এটা সামহাও আপনি যখন বাদ দিবেন, আপনি যখন কোনো জায়গাতে বাদ দিবেন, পানি তখন আরেক দিকে দিয়ে গড়ায় যাবে, তার নিজস্ব গতিতে সে চলতে থাকবে, এবং সেই গতিতে চললে সেখানে সামনে যা পাবে তাকে নিয়ে ছুটবে। এটা হলো পানির স্বাভাবিক প্রবাহমান নদী বা পানির একটা স্বাভাবিক গতি, স্বাভাবিক ধর্ম। ঠিক রাজনৈতিক দল এটাও একটা প্রবাহ প্রমত্তা নদীর মতো, একটা প্রবাহমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে কখনোই নিষিদ্ধ করা যায় না। সেই দলের লোকগুলো বাংলাদেশে বিদ্যমান আছে, নেতারা নাই, কিন্তু মানুষগুলো, সমর্থনগুলো এবং প্রচুর প্রচুর তাদের হিতাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, গুণগ্রাহী বাংলাদেশে বিদ্যমান আছে, বিদেশে বিদ্যমান আছে, আপনার দেশে আপনি যেখানে থাকেন সেখানে আছে। তাদের সম্পর্কে নাড়া দেওয়ার মতো হাজার হাজার লক্ষ লক্ষ লোক আপনার যেখানে বাস করেন সেখানেও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমি এই প্রসঙ্গটা শেষ করল। এখন প্রশ্ন হচ্ছে, এখন বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া তো কিছু দেখানোর কথা না। সে আসলে আসবে, সে আসলে সোজা তাকে জেলে নিয়ে ঢুকাই দিবেন, বাস, আর তো কিছু না। কিন্তু না, এখানে এই শেখ হাসিনা আগের শেখ হাসিনা নয় যে আসলে এয়ারপোর্টে তাকে ঘরে বন্দি করে রাখলেন, এরকম নয়, বা অন্য এটা খালেদা জিয়াও নয়, এবং এমন নয় যে এটা মানে তারেক জিয়া, তা নয়। কিন্তু এটা এমন একটা ব্যক্তি যিনি দুর্দণ্ড প্রতাপে দেশ চালাইছে এবং তাকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, সেই ব্যক্তি আবার আসছে, এবং আসছে যে এই আশার মধ্যে বেশ মানুষের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। মিশ্র প্রতিক্রিয়া বুঝতে চেষ্টা করেন, আপনার দর্শকের উদ্দেশ্যে বলছি, মিশ্র প্রতিক্রিয়া। কিছু লোক, 50% লোক খুশিতে আছে,
যে উনি আসার সাথে সাথে ঝুলে পড়বে, আর 50% লোক উল্লসিত, উচ্ছ্বসিত যে তারা ওনাকে কেন্দ্র করে তারা উজ্জীবিত হবে। এখন দেখেন আপনি 50%। হ্যাঁ, আমি 50 ধরে রাখছি। কই পাইছেন এই পরিসংখ্যান? আচ্ছা, এটা বলি 50% বলে আমি বলবো আরো বেশি। আমি কেন বলবো যুক্তি দিচ্ছি? তার মানে বাংলাদেশের 50% এর বেশি মানুষ তারা আওয়ামী লীগ করে এবং তারা তা শেখ হাসিনা ফিরে আসুক। না, ব্যাপারটা ঠিক এরকম নয়। না, এরকম নয়। 50% লোক আওয়ামী লীগ করে এটা বলছি না। বলছি যে আপনি 50% লোক আওয়ামী লীগ করে এটা বলছি না, বলতেছি যে 50% লোক এই মুহূর্তে আজকে অবধি যে তাকে তার দলকে তাকে এবং তার দলকে তাকে যদি আপনি কনভিক্টেড করে থাকেন তার বিচার করেন, কিন্তু তার যে দল আছে সেই দলের প্রতি সহানুভূতিশীল বাংলাদেশের 50% মিনিমাম পাবেন আপনি, যে তার দল তো অপরাধ করে নাই, তার দলের যারা অপরাধ করে নাই তাদেরকে কেন আপনি নিষিদ্ধ করবেন? এরকম যদি একটা কোনো ব্যবস্থা থাকে তাহলে সেই ব্যবস্থাতে আপনার প্রমাণিত হবে যে মানুষ বলতে চাইবে যে তাকে বিচার করে তার দলের যারা মানে দাগি আসামি, যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করেছে, গণতন্ত্র নিয়ে ছিনিমিনি করেছে, গণতন্ত্র তারপরে আপনার নির্বাচন নিয়ে ছিনিমিনি করেছে, মানুষের সম্পদ লুট করেছে, এদের বিচার করে ফেলেন, কোনো অসুবিধা নাই। তো এদের তো আপনি যেটা বললেন যারা করেছে এর তো শেখ হাসিনাও তো এদের একজন। ওকে, তাকে করেন, অসুবিধা নাই। মানুষের কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা আপনার মধ্যে, আপনি করতে চান কিনা, আপনার সে গার্ড পাস আছে কিনা, আপনার সে হ্যাডম আছে কিনা। বিচার করতে হ্যাডম লাগে কিন্তু ভাই এটা মানে রাজনৈতিক বিচার, কিন্তু এটার অনেক আপনি চান কিনা, আপনি আমার কথা শুনেন না, বিচার করতে হ্যাডম লাগে কিন্তু বেশি হ্যাডম দেখে আবার ভারতে পালিয়ে যেতে হয় না, সেটা আবার আর কি। রাজনীতিতে সবকিছুই হবে। রাজনীতিতে মানুষ মার খাবে, অপমানিত হবে, অপদস্থ হবে, জুতার মালা পাবে, ফুলের মালা পাবে। এটা লাল ঘর আর মানে কবরস্থান রাজনীতিতে মানে একসাথে চলে। এটা নিয়ে রাজনীতিবিদদের সাথে ব্যাংকের কোনো সর্দি নাই, ওদের চিন্তা আলাদা। আপনি যদি তাকে বিচার করেন করবেন, কোনো অসুবিধা নাই। আমি যেটা বলতে চাচ্ছি, কেন আজকে ক্ষমতাসীন লোকেরা এত তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে, কেন এত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে? সে আসবে, সে আসলে যদি সে আসা তো এত সোজা নয়। তাকে ওনার আসা তো একটা আইনি প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়া ছাড়া হ্যাঁ উনি আসতে পারেন, আসুক। তো আসলে গভর্নমেন্টের হাতে সমস্ত দণ্ডমুণ্ড, আর্মি, পুলিশ, সেনাবাহিনী, আনসার, জনগণ, মানুষ, সুশীল সমাজ, জামাত, বিএনপি, দক্ষিণপন্থী সমস্ত ফোর্স তো সরকারের সাথে আছে, কোনো অসুবিধা তো নেই। আপনি তাকে স্ট্রেট নিয়ে লালগড়ে ঢোকে রাখেন, কিন্তু আপনার এত কথা তো বলার দরকার নাই। তার মানেটা কি? ডাল মে কুছ কালা হয়। তার মানে আপনিও চাচ্ছেন কিনা, আপনি রিস্ক নিবেন কিনা, আপনি এটা সহ্য করতে পারবেন কিনা, আপনি এটা গলদঘন করতে পারবেন কিনা, আপনি তাকে শাস্তি দিয়ে আপনি ঠিক মতো থাকতে পারবেন কিনা, আপনি এটা হজম করতে পারবেন কিনা, এগুলো দেয়ার ইজ এ কোশ্চেন। এটাই ম্যাটার করে, এটাই বিষয়টা। এটা হওয়ার কারণে এটা বাংলাদেশ প্লাস এই গত 2 বছরে মানে সরকারগুলোর, ইউনূস সরকার এবং এই সরকারের 5 মাসের কর্মকাণ্ডে নির্মোহভাবে মানুষের মধ্যে যে অবস্থা তৈরি হয়েছে, এতে করে আওয়ামী লীগের অনেক কিছু ক্যাশ করতে পারছে, বুঝতে পারছেন? ক্যাশ করতে পারছে। আওয়ামী লীগের ঝুলিতে পজিটিভলি ফুলফিল হয়েছে, কিছুটা হলো জমা হয়েছে। সরকারের মানে ঝুলিতে কিছু জমা হয় নাই, আওয়ামী লীগের ঝুলিতে গেছে। সিম্প্যাথি আওয়ামী লীগ পাচ্ছে, কিছুটা হইলেও পাচ্ছে, হয়তো সেই মাত্রায় পাচ্ছে না, কিন্তু কিছুটা হইলেও পাচ্ছে। এসব নানা কারণে মনে করতেছে এই বর্তমান যে সরকারটা আছে, এই সরকার তো হচ্ছে মানে পরিশ্রমবিহীন, মানে বিনা দাস্তে বিনা জুলাফে ক্ষমতা পাই গেছে। আমি কোন অর্থে কথাটা বললাম আপনার দর্শকরা মাইন্ড করবে না আশা করি। সেটা হচ্ছে, একটা গণ আন্দোলন যদি বিএনপির নেতৃত্বে হইতো, বিএনপি যদি এই সরকারকে ওই সরকারকে হটাইতে পারতো, তাহলে সমস্ত ক্রেডিট নিতে পারতো এবং আজকে জোর গলায় বলতে পারতো। এখন জোর গলায় তারা কিছু করতে পারতেছে না,
তাদের কাছে এদের ভাগিদার রয়ে গেছে। এনসিপি বলে না, আর এই দক্ষিণপন্থী এরা আছেন, এরা মানে এরা এরা একটু সতর্ক করতেছে, তুমি এত হ্যান্ডাম দেখাইও না, তুমি কিছুই করতে পারো নাই, তুমি আজ করবা কাল করবা, মানে ঈদের পরে করবা, আন্দোলন করে করে তুমি কাটাই দিছো, আমরা যা করার আমরা করছি, এইসব গুলা বলার লোক তো আছে। সেটা এই দুর্বলতার কারণে এই সরকার এত বড় ঝুঁকি নিবে কিনা এটা একটা বিষয়। এছাড়া মানে হয়তোবা শেখ হাসিনা যখন বাংলাদেশে ফেরত আসবে, আইন শৃঙ্খলার অবস্থা অবনতি কি হবে না মানে ভালো হবে এগুলো দেখার বিষয়। এটা আপনি আমি না ভাবলেও যারা সরকার চালায় তাদের এগুলো দেখার বিষয়। কারণ উনি যদি উনি টুপ করে যদি চলে আসেও, আসলে কি অবস্থা হবে? ওই যে 50% লোকের কথা বলছি, তারা উল্লসিত হবে, উচ্ছ্বসিত হবে, তারা উদ্বেলিত হবে, তারা খুবই স্বাভাবিক। আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মন্দা করার জন্য 10,000 লোকই যথেষ্ট। সেই 10,000 লোকরে ম্যানেজ করার মতো ক্ষমতা শেখ হাসিনার ছিল। শেখ হাসিনার দুর্দণ্ড প্রতাপে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মানে ন্যায় হোক অন্যায় হোক, মানুষকে দমন করারও একটা যোগ্যতা লাগে। আপনি যতই গাইলেন, এটাকে গালি দিতে পারেন ঠিকই, কিন্তু মানুষ আপনি দেখেন না কোনো একটা জিনিস মব কালচার আপনি কন্ট্রোল করতে পারেন নাই। এই যে গত 2 বছর, এমনকি এই বিএনপি গভর্নমেন্ট 5 মাসও কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মানে কন্টেইন করতে পারে নাই এবং ইমপ্রুভ করতে পারে না। এটার একটা অন্যরকম যোগ্যতা লাগে। এখন আপনি যদি বলেন যোগ্যতা মানে আপনি মানুষ মারিয়া লাইবেন নাকি? সরকার সরকারের শেখ হাসিনা তো মানুষ মায়ের নিয়ন্ত্রণ করতো। না, আমি সেটাই বলতেছি আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিভাবে কন্ট্রোল করবেন, এটা যে কোনো সরকারের তার নিজস্ব ব্যাপার, তার নিজস্ব কৌশল, নিজস্ব ম্যানুভারিং, নিজস্ব কৌশল এবং নিজস্ব আপনার মানে মেকানিজম, সেই মেকানিজম। তবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করতে হবে। ল অ্যান্ড অর্ডার ছাড়া কোন সরকারের সফলতা ব্যর্থতা মাপকাঠি করার দ্বিতীয় কোনো পথ আধুনিক যুগে নাই। ক্লিয়ার? এটা নিয়ে আর বিতর্ক করার কিছু নাই। সেই ক্ষেত্রে বর্তমান সরকার মব কালচার বিন্দুমাত্র এখনো কন্ট্রোল করতে পারে নাই। এছাড়া দ্রব্যমূল্যের যে আকাশচুম্বী অবস্থা আগের সরকারগুলোতে ছিল, সেটা অব্যাহত গতিতে এবং আচ্ছা, একটু থামাতেই হয়। মব কালচার আওয়ামী লীগের আমলে ছিল না? ছিল। শেখ হাসিনা থামাতে? রাইট ছিল। আরে এই যে গণজাগরণ মঞ্চ করে জামাতের লোকদেরকে ফাঁসি দেওয়ার যে বৈধতা উৎপাদন করলো, এর চেয়ে বড় মব বাংলাদেশের ইতিহাসে হয়েছে আর? না, সেটা তো আপনি সেটা করার কারণে জামাত নেতা মীর কাসেম আলী, সে ছিল 10 বছর বয়স মুক্তিযুদ্ধের সময়, সে ছিল আমেরিকায়, তারে বলতেছে যে তুমি যদি দেশে এসে মামলা ফেস না করো, তোমার ছেলে আরমানকে গুম করব। উনি আসলেন, ফাঁসির দড়ি গলায় দিলেন, তার ছেলেকেও গুম করলেন। তখন কি মব হয় নাই? এই যে এই সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে এই যে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে পিটাইয়া ধরে দেয় নাই? শিবির সন্দেহে এই গোলাম রাব্বানি সহ ছাত্রলীগ কি পরিমাণ পোলাপাইনকে পিটিয়া পুলিশের কাছে দিছে, ওগুলো নিয়ে কখনো কথা বলছে কেউ? এই মব তো আওয়ামী লীগের উৎপত্তি ভাই, আওয়ামী লীগের তৈরি মব। এই মব আওয়ামী লীগের সময় এমন ছিল, কখনোই এর বিরুদ্ধে কোনো কথা বলা হয় নাই। এখন এই আপনার বলেন ইউনূসের মব, বিএনপির মব, ঠিক আছে, কিন্তু ওগুলোর কথা কেউ বলে না। আচ্ছা, এই যে মব আওয়ামী লীগ শিখে গেছে, আপনার কথাটা সত্য, আপনার কথা 100 সত্য। তা সত্ত্বেও মানুষ মনে করে যে ওই মবটা এই দেশের সাধারণ মানুষের রুটি রুজির উপরে মানে রুটি রুজির উপরে ব্যাঘাত সৃষ্টি করে নাই। কিন্তু এখনকার মব মানুষের জীবন জীবিকা, প্রাত্যহিক যে সমস্যা, সেটার উপরে আঘাত হানছে। আগের মব আগের মবের কারণে বিএনপি জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে, এজ এ হোল ন্যাশন ক্ষতিগ্রস্ত মানুষ মনে করে। আমি এটা বিতর্ক হইতে পারে, অনেক বিতর্ক আছে এগুলো নিয়ে, এসব মানুষের পারসেপশন, মানুষের ধারণা। আপনি যদি কন্টেন্ট না করে একাধারে যদি মব চলতে থাকে, দেখেন সেটা অন্যায় ন্যায় হইলেও সেটা মানুষ মানে না। মানুষ দেখেন, যদি সংসারে যদি বিশৃঙ্খলা সবসময় চলতে থাকে, সংসারের কর্তাকে দায়ী করা হয়। আপনি জানিয়েন, সংসারের কর্তার দায়িত্ব হচ্ছে বিশৃঙ্খলা ম্যানেজ করা, এটাকে কন্টেইন করা, এটাকে দমন করা। কিভাবে দমন করবেন এটা আপনার বিষয়, এটা পাবলিকের বিষয় না। পাবলিক চায় দমন হোক, এবং কিভাবে দমন করে, তারা রুথলি দমন করেছে। আওয়ামী লীগ মানে খুবই মার্সিলেসলি,
খুবই নির্দয়ভাবে, খুবই নিষ্ঠুরভাবে দমন করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু দমন ওয়াজ দেয়ার, দমন ঠিকই করেছে। এতে করে যেটা হয় সেটা হলো একটা স্ট্যাবিলিটি, যেটা হলো ক্রুয়েল স্ট্যাবিলিটি, নিষ্ঠুর স্ট্যাবিলিটি দেশে বিরাজ করছিল। দেশে আপনার ইনভেস্টমেন্ট চালু ছিল, বিদেশি ইনভেস্টমেন্ট, দেশি ইনভেস্টমেন্ট। যারা স্বার্থবাদী, কায়েমে স্বার্থবাদী লোক, যারা ব্যবসায়ী লোক, যারা অলিগার্ক, আপনার তারা তো চাইবে দেশে এরকম একটা কৃত্রিম হইলেও স্ট্যাবিলিটি থাকুক। সে স্ট্যাবিলিটি দিতে পারছে, যার জন্য দেশের অলিগার্করা সরকারের পক্ষে ছিল। দেশে ইনভেস্টমেন্ট হয়েছে, বাইরের ইনভেস্টমেন্ট ছিল, সেই ইনভেস্টেড টাকা আপনি চুরি করছেন, দাঁড়ি করছেন, সেটা সেটা আরেক বিতর্ক। কিন্তু আপনি যদি সেটা নিশ্চয়তা না দিতে পারেন, এক মিনিট, আপনি যদি সেটা নিশ্চয়তা না দিতে পারেন, আপনি কি তাহলে আপনি কি 2 মিনিট ব্রেক নিবেন নাকি? আচ্ছা, আমি 2টা মিনিট ব্রেক নিই। আচ্ছা, দর্শক, আমাদের সঙ্গে আছেন মাহমুদুর রহমান মাহমুদ। তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান চেয়ারম্যান গোলাম কাদের সাহেবের উপদেষ্টা, এবং আপনারা যে মাহফুজ আহমেদকে চিনেন, যিনি নাটক করেন, তার ভাই, বড় ভাই তিনি। তো তিনি জাতীয় পার্টি করলেও তিনি সবসময় সত্য কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, একজন সৎ লোক বলে আমরা তাকে চিনি। এবং সবচেয়ে বড় কথা, তিনি রাজনীতিবিদ। তিনি ছোটবেলা থেকে শুধু রাজনীতিটাই করেছেন, অন্য কিছুই করেননি, এবং অন্য কিছু তিনি তেমনটা বোঝেন না, এই রাজনীতিটাই ভালো বোঝেন। এবং বাস্তবতার আলোকে কথা বলেন। আসলে বাস্তবতাটা অনেক সময় অনেক নির্মম। বাস্তবতা সবসময় আইন মেনে চলে না। সবাই আইনের কথা বলে, আইনের শাসনের কথা বলে, কিন্তু বাস্তবতা হচ্ছে যখন যার কাছে ক্ষমতা, তখনই আইনটা আসলে তার কাছে। এই যে মানে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি কে চাঁদাবাজ বলে বিএনপির গায়ে লাগে, কিন্তু এই এই নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু বিএনপি কে অনেক গালিগালাজ করতো, কিন্তু বিএনপি চুপ ছিল। জি, ধন্যবাদ আপনাকে আবার ফিরে আসার জন্য। আমি যেটা বললাম আর কি এতক্ষণে, যে মাহমুদুর রহমান মাহমুদ তিনি তার পলিটিক্যাল যে দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, তিনি বাস্তব কথা বলেন, এবং বাস্তব কথা অনেক সময় আছে আইন মেনে চলে না। যেমন যেই দল ক্ষমতা আসে সেই বলে আমরা আইনের শাসনে বিশ্বাসী, কিন্তু যেই দল ক্ষমতা থাকে আইন আসলে তার কথাই বলে, তার গুণী গায়। এটা হচ্ছে বাস্তবতা। শেখ হাসিনা এর আগেও তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস 2 বার আছে। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা কিন্তু এর আগের বারও তিনি সমঝোতা করেই আসছিলেন। প্রথমবার তিনি সমঝোতা করেছেন জিয়াউর রহমানের সঙ্গে 81 সালে। দ্বিতীয়বার তিনি সমঝোতা করেছেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সঙ্গে ভায়া প্রণব মুখার্জি। কিন্তু এবার তো তিনি গণহত্যা করে গিয়েছেন। এখন এই যে তিনি বলতেছেন দেশে আসবেন, তিনি যাই বলুন না কেন, তার সরকারের সময় পুলিশের গুলিতে এই 1,500 মানুষ মারা গেছে। জাতিসংঘ বলছে যে আমাদের তদন্তে আমরা পেয়েছি 1,500 মানুষ মারা গেছে, এতে কোনো কম্প্রোমাইজ নাই। তবে বাংলাদেশ সরকার ডেথ সেন্টেন্স বাতিল করলে আমরা এভিডেন্সটা দেব, সাক্ষী দেব, সবকিছু দেব, কোনো সমস্যা নেই। এখন শেখ হাসিনা ডিনাইল মোডে আছে, ভালো কথা। কি মনে হয় যে যেই বাংলাদেশ এখন কিন্তু 5ই আগস্টের পরে 2টা ভাগে ভাগ হয়ে গেছে। আপনি আমার সঙ্গে প্রথম দিকে যাই না। আওয়ামী লীগ, এন্টি আওয়ামী লীগ, হ্যাঁ? 2টা গ্রুপে ভাগ হয়ে গেছে। এবং এবং এমন এক্সট্রিম পর্যায়ে গেছে যে জীবন থাকতে আওয়ামী লীগকে আর বাংলাদেশে জায়গা দিবে না। বিএনপি বিরুদ্ধে, এনসিপি, জামাত সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে। সেনাবাহিনীও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে। কারণ সেনাবাহিনীর পক্ষে থাকলে কিন্তু তার পালানো লাগতো না। তারপরে সিভিল সোসাইটি, আমলা সবাই বিপক্ষে চলে গেছে। এই মুহূর্তে শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে, অনেকেই বলবে যে আরে বাংলাদেশে কিয়ামত হয়ে যাইব। বেগম জিয়ারও কিন্তু জেলে নিয়ে রাখা আছে। বিএনপি কিছুই করতে পারে নাই। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা দেশে আসলে আওয়ামী লীগের ওই হেডম আছে যে শেখ হাসিনাকে জেল থেকে মুক্ত করবে? এবং আপনার কি এও মনে হয়, প্রশ্ন রইল এটাই, যে কোনো একটা সমঝোতা ছাড়া শেখ হাসিনা ওই বাংলাদেশে এসে আবার রাজনীতি করতে পারবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে কথাগুলো বলছেন, আমি একজন রাজনৈতিক কর্মী। রাজনৈতিক কর্মীর একটা একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে মেঠো রাজনীতির দৃষ্টিভঙ্গি, মেঠো।
যেটা আপনাদের অনেকের সাথে মিলবে না। রাজনৈতিক কর্মীরা কর্মসূচি ছাড়া মাছ যেরকম পানি ছাড়া বাঁচে না, রাজনৈতিক কর্মীরা এরকম কর্মসূচি ছাড়া তারা বাঁচে না। আপনি যে কথাটা বলছেন যে হ্যাডম আছে কিনা আওয়ামী লীগের, আমার নিজস্ব অ্যানালাইসিস নিজের, এটা আমার দল এখানে প্রতিফলন হবে না, দলের মতামত, আমার নিজস্ব অ্যানালাইসিস। আমার নিজস্ব অ্যানালাইসিস হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা মোর এনলাইটেন্ড অ্যান্ড মোর indoctrinated than the other political parties, than the BNP. না একটু 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 যদি একটু যদি মানে বাংলায় বলতেন তাহলে মানে তারা দর্শক সুবিধা। বিএনপির নেতা কর্মীদের চাইতে আওয়ামী কর্মীরা অনেক বেশি আদর্শিক, অনেক বেশি আদর্শের প্রতি অন্ধ, অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি। আমি যদি আর একটু অ্যাড করি যে তারা ভায়োলেন্ট, রাইট, তারা ভায়োলেন্ট, এবং তারা মারপিটে পারদর্শী। না আপনি যেহেতু এটা দৃষ্টিভঙ্গির বিষয়, আপনি যারা দেখতে নারী তারা চলন বাঁকা হলে একজনের ব্যাখ্যা আসবে। ভাই আমি তো আপনার কথা বলছি না, আমি তো আওয়ামী লীগ ডিল করি, মানে ওরা যখন আমি একটু আমি আমার কথাও বলছি না, আমি বলতে চাচ্ছি অনেক বেশি তারা রাজনৈতিক এবং অনেক থেকে তারা ভায়োলেন্ট, অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক 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 বেশি অ্যাগ্রেসিভ। যখন ক্ষমতায় ছিল তখন বলতো এই হেমায়েত দেশে তোরে দেখে নিমু, আর এখন কি বলে জানেন, এখন বলে দেশে যখন আসবো তখন তোরে দেখে নেব। না না, এটা হলো স্বাভাবিক মানব জাতির, মানুষের স্বাভাবিক প্রক্রিয়া, মানব প্রক্রিয়া। আর এটা আপনি তো আর মানে জনে জনের সাথে কথা বলেন নাই, জনে জনে আপনার সাথে ইন্টারাকশন হয় নাই। কমেন্ট দেখি তো ওই সবই এক, আওয়ামী লীগ মানে হচ্ছে উগ্র। কমেন্ট দেখেন সেটাও ঠিক আছে, আচ্ছা যাই হোক, সবকিছুই আছে, সবকিছুই আছে। আপনি মেইন স্ট্রিম রাজনৈতিক কর্মীরা সাধারণত এই আওয়ামী লীগের এবং বিএনপির এবং জামাতের, এখানে জামাত ইম্পর্টেন্ট, জামাতের কর্মীরাও এরকম অ্যারোগ্যান্ট, এরকম ভায়োলেন্ট, এরকম অ্যাক্টিভ এবং এরকম ইনডক্ট্রিনেটেড। ঠিক আছে, ঠিক আওয়ামী লীগেরও এরকম আছে, তারা বুক পেতে দেওয়ার জন্য এরকম হাজার হাজার কর্মী রয়ে গেছে। আচ্ছা, যে কথাটা আমি বলতে চাইবো সেটা একটু শুনেন, সেটা হচ্ছে যে কোনো সরকারকে ডিস্টেবিলাইজ করতে এটাতে অনেক আয়োজন লাগে না। থার্ড ওয়ার্ল্ডে বাংলাদেশে 18 কোটি জনগোষ্ঠী, 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে ওই যে মির্জা ফখরুল ইসলামের ভাষা 4 কোটি বেকার কিলবিল করে। এই 4 কোটির মধ্যে 4 লাখ বেকারকে আপনি ঢাকা শহরে জড়ো করা খুব কঠিন কাজ না, কিন্তু একদম একদম ইজি কাজ, একদম ইজি কাজ এটা। আপনার এই বেকার ছেলেরা, বেকার লোকরা বাদ দেন, আপনি সারা বাংলাদেশে আপনাদের 2-4-5 হাজার তো মানে এই যে সিডেল চোর আছে, এই যে স্ট্রিট মঙ্গার আছে, যারা ছিনতাই করে, এই যে এরা এক ধরনের ট্রাবল করার একটা মানসিকতা এদের আছে। দেশে যে কোনো কিছু ট্রাবল মঙ্গারদের অভাব নাই, মানে একটা মানে বিশৃঙ্খল অবস্থা তৈরি করার মতো আপনি কি মনে করেন সবাই আপনার আমার মতো দায়িত্বশীল? সুতরাং আমি যেটা বলতে চাই, তাহলে আপনি বলতে চান গণ অভ্যুত্থানে ভাড়া করা লোক আসছে শেখ হাসিনার মতো, যে ওই যে মানে বেকার লোকদেরকে ভাড়া করে নাই গণ অভ্যুত্থান করানো হয়েছে? না 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 না, সেটা আমি সেটা বলছি না। আমি ওটা বলছি না। একটা গণ অভ্যুত্থানের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের চরিত্র একরকম, আর গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার চরিত্র এটা আরেক রকম, এটা আরেক রকম। আপনি গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করা তো কঠিন কাজ না রে ভাই, এটা খুব ইজি কাজ। থার্ড ওয়ার্ল্ডে আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ কাজ এটা আপনার লক্ষ লক্ষ পুলিশ বুডিয়ার দিয়ে আপনি এটা কিছু করতে পারবেন না, যদি দায়িত্বশীল ইয়া না থাকে, রাজনৈতিক দল না থাকে। আপনি যদি দায়িত্বশীল মনে না করেন, আপনি যদি মনে করেন না আমি যেহেতু খাইতে পারতেছি না কাকু আমি খাইতে দিব না, এটা হলো দায়িত্বশীল মানে দায়িত্বশীল আচরণ নয়। এটা হলো কি একটা, এটা হচ্ছে কি কেমন বিদেশি শক্তির সাথে যারা মোকাবেলা তাদের চরিত্র। একটা দেশের রাজনৈতিক দল একটা দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্বশীল আচরণ করলে আপনি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে, এটা ক্লিয়ার। এখন বাংলাদেশে অনিয়মতান্ত্রিক আন্দোলন করা, আমি আপনাকে বলতে চাচ্ছি এটা সুযোগ ইজি, সেটা তো এই সরকার, কোনো সরকার করতে দিতে পারে না এবং করতে দিবে না। কারণ নিজের ক্ষতি কেন করতে দিবে? তখন তারা এক ধরনের আপোষে যাবে,
আপনার এই বর্তমানে আওয়ামী লীগকে ডেটার করার জন্য, আওয়ামী লীগকে মোকাবিলা করার জন্য আপনি কি মনে করেন এই মুহূর্তে প্রয়োজন ইয়াকে মানে কি বলে এটাকে জামাতকে? জামাত যেভাবে দক্ষিণপন্থী শক্তি হিসেবে বেড়ে উঠছে, এই জামাতকে মোকাবিলা আপনি কি মনে করেন বিএনপি করবে না? আপনি যদি এটা মনে করেন তাহলে অবশ্যই করবে, কারণ এটা ক্লিয়ার কিন্তু বিএনপির চাইতে আওয়ামী লীগের বিএনপির কাছে আওয়ামী লীগ মোর ফ্রেন্ডলি দেন দি জামাত। এটা আপনার বুঝতে কি বলেন আপনি? হ্যাঁ বলি, কথা শুনেন যে শুনেন, জামাত বিএনপির 29 বছরের সম্পর্ক, যেই গত 16 বছরে তারেক রহমানকে আওয়ামী লীগ দেশে যাইতে দেয় নাই, বিএনপির কি পরিমাণ লোকের গুম খুন ক্রসফায়ার করে হত্যা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক কখনো আর হবে না। এবং মনে রাখবেন, জামাত, বিএনপি, এনসিপি এরা সরকারি দল, বিরোধী দল, কিন্তু আওয়ামী লীগকে তারা বাংলাদেশে রাজনীতি করতে না দেওয়ার ব্যাপারে সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। এখন প্রশ্ন করতে পারেন যে আওয়ামী লীগকে কয়দিন থেকে রাখা যাবে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু বিএনপি এবং জামাত এবং এনসিপির ভিতরে কোনো সমস্যা নাই। এবং আচ্ছা আপনার একটা প্রশ্ন করি, যদি আপনি যেটা বললেন না মিশন ভাই, আপনি যে বললেন কোন সমস্যা নাই, সবচাইতে সমস্যা কোল্ড ওয়ার এবং অস্তিত্বের লড়াই জামাত এবং বিএনপির মধ্যে সবচাইতে বেশি। না আমি বলি, তারেক রহমান চিন্তা করছে যে শেখ হাসিনা জাতীয় পার্টিকে 15 বছর ধরে প্রকৃত বিরোধী দল বানাতে চাইছিল, কিন্তু পারে নাই। পাবলিক বলছে গৃহপালিত, কাজেই তোমরা বিরোধী দল, তোমরা আমাদের বিরোধিতা করো, কন্ট্রোলড অপোজিশন। তাহলে পাবলিক বুঝবে যে না, সরকারি দল আছে, বিরোধী দল আছে, একটা ডেমোক্রেটিক অবস্থা বিরাজ করতেছে। গতকালকে বা গত পরশুদিন আপনি দেখেন নাই সচিবালয়ে জামাত নেতা শফিকুর রহমান, সেখানে একটা কন্ট্রোলড ওয়েতে পুলিশ বাধা দিচ্ছে, তারা সরে গেছে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আপনার যে প্রশ্নটা আপনার করতে চায় মিশন ভাই, এটা করতে চায় সত্য, কিন্তু বিএনপি ওই অবস্থায় বিশ্বাস করে না, বিএনপি আস্থা আনতে পারে না। বিএনপি মনে করে যে জামাত যে কোনো সময় ছোবল মারবে এবং ছোবল মেরে তাদেরকে কুপকায়িত করবে এবং তারা ক্ষমতায় যাওয়ার জন্য সমূহ ব্যবস্থা করবে। শুনেন মাহমুদ ভাই, আপনার রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান আমার চেয়ে অনেক বেশি, আমাকে ক্ষমা করবেন। যদি জামাত সবল মারে, সেই সবল মারবে ক্ষমতা নেওয়ার জন্য, তারেক রহমানকে বিরোধী দলের আসনে বসানোর জন্য। আর আওয়ামী লীগ সবল মারবে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, পুরো জিয়া পরিবার জামাত নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। জামাত হচ্ছে প্রতিপক্ষ, আওয়ামী লীগ হচ্ছে শত্রু। যদি তারেক রহমানকে বলে তুমি কাকে বেছে নিবে, শফিকুর রহমান নাকি হাসিনাকে, তারেক রহমান কোনোদিনও হাসিনাকে বেছে নিবে না। শেখ হাসিনাকে কেউ পছন্দ করে না। শেখ হাসিনা ভাই, মানে বিএনপি জামাত যতদিন পারে এই জায়গার মধ্যে আপনাদের ভুল বুঝা উচিত। আপনারা ভুলের জগতে আছেন। রাজনীতি এই হিসাবে, রাজনীতি বিএনপি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকেই পছন্দ করবে, রাজনৈতিকভাবে জামাতকে পছন্দ করবে না। আমি বলি কেন বলি, কথাটা শুনতে হবে আগে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে জামাতের রাজনীতিতে এমনিতেই বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে মেইন স্ট্রিম জনগণের সাথে জামাত এখনো হয় নাই। এটা ক্লিয়ার। এখনো জামাত বাংলাদেশের মূলধারার সাথে একাকার হয়ে যেতে পারে নাই। বিদেশি তো নাই। এক, মৌলবাদী হিসাবে যে তকমাটা আছে এবং অন্ধ মানে গোড়া রাজনৈতিক আদর্শ লালন করে বলে যে তাদের ঐতিহ্য আছে এবং বাংলাদেশকে আরো পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের যে লিগাসি আছে দেশে এবং দেশের বাহিরে, এগুলোর কারণে এখন বিএনপি একটা মডারেট রাজনৈতিক দল হিসেবে জামাতকে পছন্দ করতে পারে না, জামাতকে কোনো ব্যাপারে এগিয়ে দিতে পারে না, এটা হয় না। আচ্ছা, তাহলে তাদের কাছে বিকল্প কি? তাদের কাছে যখনই আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠছে অতিমাত্রায়, যখনই আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করছে অতিমাত্রায়, যখনই আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়াকে একদম শেষ করে দিছে মাত্রাতিরিক্ত ভাবে, এবং যখনই আওয়ামী লীগ রাজনৈতিক ফোর্সকে বিএনপিকে অনেক বেশি নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তাদেরকে রাজনৈতিকভাবে নাস্তানাবুদ
করার চেষ্টা করেছে, যার জন্য তারা এই দক্ষিণপন্থী দলগুলোর সাথে একাকার হয়ে একাত্ম হয়ে একত্রিত হয়ে এক ধরনের আন্দোলন রচনা করেছে মাত্র। এর চেয়ে বেশি কিছু নয়। বিএনপির সাথে জামাতের আত্মীয়তা, সখ্যতা, বন্ধুত্ব এটা স্থায়ী কোনো বিষয় নয়। এটা কোনো আত্মার হরিহরি আত্মার বিষয় নয়। এটা মনে রাখবেন। রাজনৈতিক হরিহরি আত্মা হচ্ছে আওয়ামী লীগের সাথে। কেন সেটা বলি শুনেন। যেহেতু আপনি মনে আছে জিয়াউর রহমান এই আওয়ামী সরকারের শিখণ্ডীকে বাংলাদেশে আসার অনুমতি দিছে, মনে আছে? মনে আছে কিনা? 81 সালে তো, 81 সালে 17 সেপ্টেম্বর। আচ্ছা, কেন দিছে বলেন? আমার আপনার চাইতে রাজনীতি উনি কম বুঝছে তখন। মাত্র শেখ মুজিবকে মারা হয়েছে মাত্র কয়েক বছর, 5-7 বছরের মধ্যে। শোনেন, কেন দিছে? জিয়াউর রহমান ক্ষমতায় আসছে, তার মেন শত্রু ছিল অন্যান্য সামরিক বাহিনী সদস্যরা, বিশেষ করে খালেদ মোশাররফ, কর্নেল তাহেরেরা। শেখ হাসিনার পরিবার নিহত হইছে, শেখ হাসিনার প্রতি একটা সিম্পিতি ছিল, প্লাস বহুদলীয় গণতন্ত্রের জন্য শেখ হাসিনাকে আনছে। কিন্তু সিচুয়েশন এখন তো সেই সিচুয়েশন তো এক না। না না না, সিচুয়েশন একটা। সিচুয়েশন এক না, সত্য, কিন্তু কেন আনতে দিছে? কারণ জিয়াউর রহমান বাস্তবতা বুঝে। জিয়াউর রহমান বুঝে যে বাংলাদেশে আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে প্রথিত। এটা জিয়াউর রহমান বুঝতেন। বুঝতেন বলেই 15 দিন পরে মারা গেছে সেনাবাহিনীর গুলিতে। না, সেটা আরেক জিনিস। সেটা ভয় করে তো আপনি কিছু করেন, রাজনীতি মোকাবেলা করতে হবে তোর ভাই, সেটা আরেক জিনিস। আপনি এটা বুঝবো বলে আমি রাজনীতি এই জন্য তো হিরো আছে সে। বাংলাদেশের রাজনীতির জিয়াউর রহমান হিরো। বাংলাদেশের রাজনীতির জিয়াউর রহমান একটা অবিস্মরণীয় একটা ব্যক্তিত্ব। সে শেখ মুজিবের কাছে চলে গেছে রীতিমতো তার এই দূরদর্শিতার কারণে। অন্য কিছুর জন্য না। কিন্তু আপনি আপনার শত্রুকে যদি মোকাবেলা করতে ভয় পান তাহলে তো আপনি রাজনীতিবিদ না। এটা শুনেন, এরপরে যেটা হয়েছে, প্রত্যেকবারে দেখবেন এই বিএনপি জামাত আওয়ামী লীগের সাথে একটা রাজনৈতিক সখ্যতা, মিনিমাম সখ্যতা বজায় রেখে চলেছে। আওয়ামী লীগ কিন্তু করেন, এটা সত্য। আওয়ামী লীগ শত্রুতা করছে বেশি, বিএনপি তত বেশি আগে গেছে। এটার মূল্য তারা পাচ্ছে, এবারও পাইছে। এই যে বিএনপি এবার তাদেরকে মানুষ এত মূল্য দিছে, এত সম্মান দিছে, কোনো কষ্ট পরিশ্রম ছাড়া মানুষ তাদেরকে ডেকে আনে ক্ষমতা বসাইছে। লক্ষ্য করেন কিন্তু তারা আন্দোলন করে হটাতে পারে নাই, কিন্তু মানুষ ঠিকই তাদেরকে ক্ষমতা বসাই দিছে। এটার কারণটা ওই যে তারা সঠিক সিদ্ধান্ত নিছিল, তারা হিংসাত্মক রাজনীতি করে নাই, তারা প্রতিশোধের রাজনীতি করে নাই। এটা মানুষ ভুলে নাই, আর মানুষ ভুলে নাই বলে তাদেরকে ইয়ে দিছে। তো এখন যে কথাটা শেষ করব সেটা হচ্ছে, আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল, এটা একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এটা নানা কারণে, একটা হলো সাংগঠনিক কারণে। এদেশের লক্ষ কোটি মানুষের মন এবং মগজে এই দুইটা দলের মানে অস্তিত্ব আছে। মন এবং মগজে, ব্লাড এবং ফ্লেশে, রক্তের সাথে ধমনির সাথে মিশে আছে। এটা হলো বাস্তবতা। রাজনীতি একটা বাস্তবতার খেলা। আপনি যতই শত্রু হোক, আপনি যখন দেখবেন শত্রুতাটা বাস্তব, একবার জল করে, তখন আপনি সেই শত্রুর সাথে একরকম ট্রিট করবেন। আর যখন দেখবেন যে একটা বায়বীয় বিষয়, তখন আরেক রকম বিষয় করবেন, মানে ট্রিট করবেন। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, বিএনপি সবচাইতে বেশি আপনার বর্তমান আওয়ামী সরকারের সাথে সখ্যতা গড়ে তুলবে। কেন তুলবে? দুইটা কারণে। একটা হলো নিজের স্বার্থে, রাজনীতির স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, এবং দেশকে একটা হানাহানি মুক্ত পরিবেশ তৈরি, মানে সমস্ত পজিটিভ দিকগুলো এখানে খুঁজে পাবেন। আপনি দেশে যদি একটা রিকনসিলিয়েশন না করেন, বিএনপি আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী থেকে যাবেন যে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই দেশটাকে গড়ার জন্য, পুনর্গঠন করার জন্য, রিকনসিলিয়েশন করার জন্য। আচ্ছা, রিকনসিলিয়েশনের নিয়ম কি জানেন? মানে ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য তোমরা এটা করতে পারো না। রিকনসিলিয়েশনের নিয়ম কি? আপনি রিকনসিলিয়েশনের নিয়ম কি? আপনি অপরাধ স্বীকার করবেন। সাউন্ড কম শোনা যাচ্ছে। সাউন্ড আমার ঠিকই শোনা যাচ্ছে। আপনার মনে হয় সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে শুনতে? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা?
শুনতে পাচ্ছেন আপনি? এখন শুনতে পাচ্ছেন? দর্শক, মাহমুদুর রহমান মাহমুদ রিকনসিলিয়েশন কথা বলছিলেন। রিকনসিলিয়েশন হচ্ছে যে একটা মানে শান্তির জন্য দেশে যারা অপরাধ করছে তাদেরকে ক্ষমা করে দেওয়া। তারা যদি বলে যে হ্যাঁ আমরা অপরাধ করছি, আমরা ক্ষমা চাই, তাহলে বৃহত্তর স্বার্থে তাদেরকে ক্ষমা করে দেওয়া যায়। এটা করছেন এই যে এটা আফ্রিকাতে হয়েছে, রুয়ান্ডাতে হয়েছে, ইত্যাদি। এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শোনা যায় এবার। না না, এখন ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন সেটা দক্ষিণ আফ্রিকায় হয়েছে, রুয়ান্ডায় হয়েছে, হুতু তুতসির এইসব ঘটনা হয়েছে, কিন্তু সেটা হচ্ছে যে অপরাধ স্বীকার করতে হয়। শেখ হাসিনা তো স্বীকারই করে না, তো কোনো অপরাধই করে নাই, তাহলে এখানে ট্রুথ রিকনসিলিয়েশন কিভাবে হবে? আচ্ছা, এর প্রসঙ্গে বলি, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, না রুয়ান্ডা কালচার, পলিটিক্যাল কালচার, আমাদের পলিটিক্যাল কালচার এক নয়। আমাদের কথা, আমাদের দেশে সত্য কথা অনেক সময় মিথ্যা কথা হয়ে যায়, মিথ্যা কথা অনেক সময় সত্য কথা হয়ে যায়। আমাদের দেশে যেটা হ্যাঁ, অন্য দেশে সেটা না। আমাদের দেশে যেটা সত্য, অন্য দেশে সেটা মিথ্যা। আমাদের দেশে যেটা রিকনসিলিয়েশন, অন্য দেশে সেটা মানে ডেমনস্ট্রেশন বা কনফ্রন্টেশন। আমাদের দেশে যেটা মানে যেটা আপনি বললেন যে মানে ক্ষমা চাওয়া, রিমোর্স, ক্ষমা চাইলে বাংলাদেশে আপনি ঘরের কর্তা যদি ক্ষমা চায়, দেখবেন না আপনার ছেলে মেয়ে সবগুলো আপনাকে দুর্বল ভাববে। এদেশের কালচারটার কথা শুনেন, এটার অর্থ এনে যে ক্ষমা চাইবেন না। এটা এটা ওই বোবার ঠার বোবা বুঝে, মানুষও বুঝে যে কোন শব্দ ক্ষমার আর কোন শব্দ ক্ষমার নয়। ক্ষমা তার আচরণে, তার কর্মকাণ্ডে, তার বিহেভিয়ারে বোঝা যাবে যে ক্ষমা চাচ্ছে কিনা। আনুষ্ঠানিকভাবে বলতে হবে যে আমি এই মর্মে জাতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেছি, এটা আনুষ্ঠানিকতা রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ নয়। রাজনীতিতে ক্ষমা চাওয়ার বিষয়টা হচ্ছে সিচুয়েশন, তারপরে আপনার পরিস্থিতি, পরিবেশ, স্থান, কাল, পাত্র এবং আচরণের মধ্য দিয়ে, কর্মকাণ্ডের মধ্য দিয়ে এবং জাতিকে ডেলিভারের মধ্য দিয়ে ক্ষমা চাওয়া না চাওয়া নির্ভর করে। না, এটা রিকনসিলিয়েশনের নিয়ম হচ্ছে সরাসরি ক্ষমা চাইতে হবে। না, এটা আপনি আপনি হয়তো মানে ইয়ার পার্সপেক্টিভে, দক্ষিণ আফ্রিকার পার্সপেক্টিভে বলতেছেন, তারপরে লন্ডনের পার্সপেক্টিভে বলতে পারেন, তারপরে উন্নত বিশ্বের পার্সপেক্টিভে বলতে পারেন। বাংলাদেশে এই পার্সপেক্টিভ নাও কাটতে পারে। বাংলাদেশে আপনি না বলেও, উচ্চারণ না করেও জাতির কাছে ক্ষমা চাওয়া যায় বিভিন্ন কর্মকাণ্ডে। এটা আপনি আপনি আমি না বুঝলেও যারা বুঝার যে ক্ষমা চাইছে কিনা বা ক্ষমা চাওয়ার, ক্ষমা কিন্তু কতগুলো শব্দ নয় শুধু। আমি ক্ষমা চাইলাম, আপনি ক্ষমা চাইলেন অথচ কর্মকাণ্ড করলেন খারাপ, তাহলে তো ইয়ে না। যাই, আমি যেটা বলতে চাচ্ছি, না ক্ষমা চাও তবুও আনুষ্ঠানিক উচ্চারণের গুরুত্ব যে নাই তা না, আমি সেটা অস্বীকার করি না। আনুষ্ঠানিক উচ্চারণেরও মানে বিষয় আছে, কিন্তু আনুষ্ঠানিক উচ্চারণও করলাম অথচ কাম আগের গুলোই চালাই দিলাম, এটা কোনো কথা না। সে যাই হোক, এটা আমি এত বড় ব্যক্তি নয় যে আমি তাদের এই বিষয়, তবে আমিও আপনার সাথে একমত যে কথার বার্তার মধ্য দিয়ে এবং শব্দ প্রয়োগের মধ্য দিয়ে হইলেও ক্ষমা চাওয়া উচিত। কিন্তু এই যে মনে করেন আপনি বলতেছেন ক্ষমা চাওয়া রিমোর্স করা উচিত, এটা আপনার আমাদের যারা সো কল্ড মানে হোয়াইট কালার লোক, আমাদের ভাষা এটা। আপনি সাধারণ পাবলিক, রিক্সাওয়ালা, মুটে মজুর, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, দিন মজুর, স্বল্প আয়ের লোক, এদের কাছে এই ক্ষমা চাওয়ার ভাষাটা বা আবেদনটা খুব একটা আছে বলে আমি অন্তত মনে করি না। আপনি করলে হয়তো করতে পারেন। না, বুঝলাম, কিন্তু আপনি বললেন যে 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 বিএনপি তাদের রাজনৈতিক স্বার্থেই তারা আওয়ামী লীগকে তারা টিকিয়ে আনবে। যদি সেটাই হতো, তাহলে যে ইউনূস ক্ষমতা থাকাকালীন তিনি একটা নির্বাহী ক্ষমতা বলে স্থগিত করলো আওয়ামী লীগ কার্যক্রম, বিএনপি এসে সেটা সংসদে আইন পাশ করলো। ইউনূসের আমলে যা মামলা ছিল, বিএনপির আমলে সেই মামলা আরো বাড়ছে এবং এবং বিএনপি শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য যে চিঠি ভারতকে দিয়েছে, এই চিঠির ভাষা বিগত কোন ইউনূসের আমলে অত কঠিন ছিল না। তাহলে এবং বারে বারে বলতেছে বিএনপি যে আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশে আর হবে না, এই আজকেও সালাউদ্দিন সাহেব বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে আপনি কোন সূত্রে বলতেছেন যে যে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে? আপনার পছন্দ, এখানেই শুভঙ্করের ফাঁকি, এখানেই দুর্বলতা, এখানেই ভয়, এখানেই ভীতি। কেন বললাম এই কথাটা?
শুভঙ্করের ফাঁকি এখানেই কেন, আপনি তারা যে আইন পাশ করছে এটার অর্থ এই এই গণ অভ্যুত্থান যারা করছে তাদেরকে সম্মান জানানো, তাদেরকে শ্রদ্ধা করা এবং তাদের প্রতি তাদের এই এই যে জুলাই আন্দোলন, জুলাই চার্টার, এগুলাকে বিএনপি তো এক ধরনের মোকাবেলা করতে হবে, ম্যানেজ করতে হবে। এই ম্যানেজ করার একটা একটা রাজনৈতিক কৌশল তার, যে আমরাও চাই আওয়ামী সরকারের বিচার হোক এবং তারা যাতে আসতে না পারে, তারা আসলে লাল ঘরে যাবে, ফাঁসিতে ঝুলতে হবে তাদেরকে, মানে এই যে কথাগুলো একই সুরে কথা বলতেছে, এগুলো রাজনৈতিক স্ট্যান্ড বাজি, এটা করতে হবে। এটা না করলে বিএনপি তো ছিটকে পড়বে এই এই রিং থেকে। যে গণ অভ্যুত্থান পরবর্তী গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে বা এই যে ছাত্ররা এই যে এই এই আবর্ত থেকে বিএনপি ছিটকে পড়বে। বিএনপি সেটা চাইবে না, বিএনপি সেটা চাইবে না, সেটা আদালতে যাবে এবং আদালত যেহেতু দাবি করা হচ্ছে নিরপেক্ষভাবে রায় দিবে, নিরপেক্ষভাবে রায় দিলে সেখানে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগ দলীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না হওয়ার বিপক্ষে রায় যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি হবে। কারণ ওই উনি একটা কথা আমরা দেখিয়েন, বিএনপি বলে যে তারা তাদের অধিকার ফিরে পাবে কি পাবে না এটা আইনি বিষয়। কেন কথাটা বলে? এখন আইনের উপরে মানে বন্দুক রাখি তারা, এখন তারা নিজেরা দায়িত্ব নিতে চায় না, মনে রাখবেন। কিন্তু তারা এই আইন করার অর্থ হচ্ছে এটা আইনের বিষয়, আইনের বিষয় আইনে চলে গেছে। আইন তাদেরকে কখনোই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, পারে না, এমন কোনো এভিডেন্স পাবে না, কোনোভাবেই পাবে না। কিন্তু ব্যক্তির বিরুদ্ধে পাবে, ব্যক্তিকে নিষিদ্ধ করবে, ব্যক্তিকে জেল দিবে, ব্যক্তিকে ফাঁসি দিতে পারে। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যখন আইনি প্রক্রিয়া যাবে তখন এটা আর টিকবে না। এটা বিএনপি, তারা তো রাজনৈতিক দল, এগুলো বুঝতে পেরেছে বলে এটা আইনের উপর ছেড়ে দিচ্ছে। না, শেখ হাসিনা তো জামাতকে নিষিদ্ধ করছিল, শেখ হাসিনা তো জামাতকে নিষিদ্ধ করছিল, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কেন? না, শেখ হাসিনা নিষিদ্ধ জামাতকে করার নিষিদ্ধ করে নাই? সেটা ঠিক না। এটা জল যে এই যে জাজ্জল্যমান উদাহরণ মানে আছে, এটা মানে আইন অঙ্গনের বিচার জজরা এটা দেখবে তো যে সেটা সে করতে পারে নাই, সেটা টিকে নাই এবং এটাও টিকবে না। আর এটা কোনো রাজনৈতিক দলের পক্ষে এই জাতীয় মানে আইনি প্রক্রিয়া টিকে না, এটা পৃথিবীর কোনো দেশে হয় নাই। এখন আপনি নুরনবার্গ বিচারের উদাহরণ দিবেন, সেটা আর বাংলাদেশের এটা এক নয়, ওটা সর্বগ্রাসী, সর্বব্যাপী এবং মানে বিধ্বংসী। এটাও বিধ্বংসী, কোনো সন্দেহ নাই, কিন্তু ওটার ব্যাপকতা অনেক বেশি। জি, তাহলে জামাতকে নিষিদ্ধ করা ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক নাই, আপনি বলতে চান? না না, আমি সেটা বলি না। জামাতকে নিষিদ্ধ করা কোনোভাবেই ঠিক হয়নি, এটা তো সবাই বলে, এটা সবাই বলে, কোনোভাবে কেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কখনোই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয় এবং কোনো মানে সুচিন্তিত জাজমেন্ট নয়, সুচিন্তিত আপনার অ্যাকশন নয়। রাজনৈতিক দলকে আপনি দেখেন, বাংলাদেশে মুসলিম লীগ নাই হয়ে গেছে, নাই হয়ে গেছে না? মুসলিম লীগ নিষিদ্ধ করতে হয়েছে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সরকার ইচ্ছা করলে মুসলিম লীগ নিষিদ্ধ করতে পারতো, তো নিষিদ্ধ করছে? করে নাই। তো মুসলিম লীগ নাই হয়ে গেছে না? এটাই রাজনৈতিক দলের ধর্মটাই এরকম, তাদেরকে জনগণ নাই করে, আপনার কোনো এক্সিকিউটিভ অর্ডারে নাই করতে হয় না, এবং এক্সিকিউটিভ অর্ডার নাই হলে সেটা হিতে বিপরীত হয়। সেটার প্রমাণ না, সেটার প্রমাণ জামাত তো নাই হয় নাই, উপরন্ত মানে একটা দুর্দন্ত প্রতাপশালী দলকে নাই করে দিছে। এই উদাহরণ তো আমার মনে হয় যে মানে আওয়ামী লীগকে সরকার আরো আরো হয়তো আরেকটা নির্বাচন বা দুইটা নির্বাচন নিষিদ্ধ করে রাখলেও একটা সময় কিন্তু বিষয়গুলো জনগণের উপরই ছেড়ে দিতে হবে। হয়তো শেখ হাসিনা সে সময় থাকবেন না, বাট দল হিসাবে কতটুকু শক্তিশালী থাকে। জাতীয় পার্টি কিন্তু এক সময় 35 সিট পেয়েছিল, তারা আস্তে আস্তে দুর্বল হয়ে গিয়েছে। আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয় আমি জানি না, কারণ সমস্ত বিশ্বে কিন্তু এটা ডানপন্থার বিকাশ করতেছে আস্তে আস্তে। এটা ইউরোপ বলেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, ডানপন্থা বা উগ্রপন্থা বলেন, বিকাশ করতেছে। হ্যাঁ, এই মিশন ভাই আপনি যে কথাটা বলছেন, কোন পন্থার উত্থান এবং পতন এগুলো মনে রাখবেন সাময়িক। আপনি যে কথাটা বলছেন আমরাও একসময় বলতাম বা বলিও, যে সারা বিশ্বে উগ্রবাদী ডানপন্থা ব্যবস্থার উত্থান ইমার্জেন্স হচ্ছে, সত্য, দিস ট্রু। আবার এটাও সত্য যে
এই আপনি ভারতবর্ষকে যদি দেখেন, ইন্ডিয়াতে 50-50 ব্যাপকভাবে এই উগ্রবাদী ব্যবস্থার বিরুদ্ধে ব্যাপকভাবে মানুষের একটা জাগরণ তৈরি হয়ে গেছে ব্যাপকভাবে। এবং এই যে কর্কজ কর্কজ নাকি ককরোচ, ককরোচ, এই এই যে ককরোচ যে আন্দোলন, এই আন্দোলনটা এটা ইট ওয়াজ এক্সটেন্সিভ এবং ইট ওয়াজ এ ম্যাসিভ ম্যাসিভ মুভমেন্ট। আপনি এটাকে ইন্ডিয়ার কারণে একটা বৃহৎ গণতান্ত্রিক দেশের কারণে আপনি জিনিসটা আঁচ করতে পারছেন না, বাট ইট ওয়াজ এ হিউজ মুভমেন্ট এবং হিউজ ডেমনস্ট্রেশন। এই ডেমনস্ট্রেশন ইন্ডিয়াকে দেখা দিছে ইন্ডিয়ান মানুষ, ইন্ডিয়ান যারা আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবে বা করতে যাচ্ছে, আপনি এটা মনে করিয়েন না যে এদের মধ্যে কোনো নড়াচড়া হয় নাই। এদের মধ্যে নড়াচড়া অবশ্যই হচ্ছে এবং ব্যাপক ধরনের পরিবর্তনের সূচনা হওয়ার লক্ষণ আছে। এটা একদম মানে এই 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 বিপ্লবটা, এই আন্দোলনটা, এই নড়াচড়াটা, এই ককরোচ আন্দোলনটা একদম বৃথা গেছে বা বৃথা যাচ্ছে, এটা ভাবার কোনো যুক্তি নাই। না, এটার অবশ্যই আপনার প্রভাব সঙ্গে আমি সমাজে একমত। পড়বে এবং এটা প্রভাব সুদূর সমাজে প্রসারিত পড়বে। হবে। আপনার সঙ্গে কথা বলতে গেলে আসলে সময় কখন যায় টেরই পাওয়া যায় না। আমরা আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করে শেষ করব। সেটা হচ্ছে বলেন। যে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন সামনে দিয়ে কি হবে। আমি একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশি, আমি ভালো হই খারাপ হই, আপনি রাজনীতিবিদ, আপনি তো আমার অভিভাবক, তাই না? সজীব ওয়াজেদ জয় তিনি প্রেস কনফারেন্সে ভারত সরকারকে বলতেছেন বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য। বাংলাদেশের মানুষ জঙ্গি, বাংলাদেশ পাকিস্তান হয়ে গিয়েছে, বাংলাদেশে আল কায়দা, আইএসএস, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা, আল শরিকিয়া, হিন্দাল, তালেবান, তাহরিকি তালেবান সব আছে। কাজী ভারতকে অনতিবিলম্বে হস্তক্ষেপ করা উচিত বাংলাদেশে। সে কি আসলে এটা বলতে পারে? না না, এটা স্বাভাবিকভাবে যদি আপনি বলেন এটা বলতে পারে না। এটা দায়িত্বশীল রাজনৈতিক না না দায়িত্বশীল রাজনৈতিক উচ্চারণ না। ওনার উচ্চারণ তো উনি যখন 5ই আগস্টের পরে ওনার মা চলে গেল পালায়, উনি ওই দিনে বলছে যে আমার মা আর রাজনীতি করবে না। তো ওনার অনেক দৈন্যদশা, রাজনৈতিক বালখিল্যতা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি। এটা আমি খুব একটা তো ওনার দেখবেন উনি কালকে আরেক ধরনের ব্যাখ্যা দিবে। এটা এটা ওনার কোনো মানে খুব ডিপ থটের এক্সপ্রেশন নয় বলে আমি মনে করি। আপনি এটা স্বাধীন দেশের নাগরিক, আপনি সেই দেশকে আক্রমণ করার জন্য আরেকটা দেশকে আপনি সংবাদ সম্মেলনে উৎসাহিত করতেছেন, এটা কোনো কথা? পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আরেকটা না, আছে? এটা এটা কোনো কথাই নয়। এবং এটা নিয়ে এটা বরঞ্চ উনি উচ্চারণ করে মানে আওয়ামী লীগরা আরো আরো বেশি খাটো করেছে দেশ বিদেশে। এবং এটা এটা দেখেন, শুনেন আমি একটা কথা বলি। আমি আওয়ামী লীগের কিছু লোক আপনার ইউটিউবার, ইন্ডিয়ান কিছু সাংবাদিক বা বুদ্ধিজীবী বা সুশীল সমাজের লোকরে আহ্বান করে বক্তব্য দেওয়ার জন্য, এমন ভাবে কথা বলে এবং ওইসব ইউটিউবরা, ওইসব আলোচকরা, যেমন নাকি আমি একটা আপনার সাথে আসছে কিনা যাই না, ওই যে গৌতম লাহিড়ী যখন কথা বলে মনে হয় যেন বাংলাদেশে একদম কলার হাতরা, কিছুই না, বাংলাদেশে কোনো মানুষ নাই, বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী নাই। 3 বার আসছিল মনে হয় আমার চ্যানেলে। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি আপনি এটা লক্ষ্য করবেন, বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী নাই, ডিপ্লোমেট নাই, সব ডিপ্লোমেট ওদের দেশে আছে, মানে ওরাই সবকিছু, বাংলাদেশের মানুষ কোনো বুদ্ধিজ্ঞান নাই, মানে এভাবে কিন্তু কথা বলে। ওদের দয়া খেয়ে পরে বেঁচে আছি আর কি। হ্যাঁ, ওদের দয়া করবে। তো আমরা কেন, আমি আমি সবাইকে বলি এইগুলোর জবাব কিন্তু দেওয়া উচিত, এগুলোর জবাব দেওয়া উচিত। ঠিক তেমনি আমাদের কিছু বুদ্ধিজীবীরা, আমাদের দেশে কিছু ইউটিউবাররা বা চ্যানেল যারা চালায়, তারাও পরক্ষণে তাকে এই কথার জবাবটা দেওয়া উচিত যে যে তুমি তুমি বলছো, তুমি যেটা বলছো এটা সঠিক নয়। এই কথাটা আমি দেখছি অনেকে বলে না, বরঞ্চ তার সুরে কথা বলে, তার সাথে হাসে, তার সাথে কাঁদে। এগুলো সাময়িক বাহবা হয়তো পাওয়া যায়, আপনার দলীয় বাহবা হয়তো পাইলেন, আপনার আওয়ামী লীগ যারা করে তারা হয়তো বাহবা দিল সাময়িক, কিন্তু প্রকারান্তরে দেশ ছোট হইলো, দেশের মানুষ ছোট হইলো। এটা উচিত নয়। আমি দেখছি অনেক আওয়ামী লীগের ইউটিউবরা এই মুহূর্তে বাপ্পি লাহিড়ী তো না কি জানো, গৌতম লাহিড়ী বা আরো কে কে যেন আছে, এরা কথা বললে এরা খুব উচ্ছ্বসিত, ভৌমিক, এরা খুব উচ্ছ্বসিত হয়, মানে এরা খুব আনন্দিত হয়, উদ্বেলিত হয়, কিন্তু এটা ভাবে না যে এটা সেটা আমার দেশকে খাটো করে কথা বলছে। সুতরাং আমি যেটা সজীব জয়ের অনেক কিছু তার ঘাটতি আছে। মানে তার মা যদি বলতো
সেটা আমি এই মুহূর্তে চট করে বলে দিতাম যে এটা দেশদ্রোহী কাজ করেছে উনি। তো এই দেশদ্রোহী, এটা কোনো কোনো সন্দেহ নাই। আপনি এটা বলতে পারেন না, আপনি এটা বলতে পারেন না যে বাংলাদেশকে আপনারা আক্রমণ করেন, যে যেভাবে বলেন না কেন, যে শব্দে বলেন না কেন, এটা আপনি বলতে পারেন না। কিন্তু এই এই লোকটার কিছু বালখিল্য তো আছে, তার অনেক অর্বাচীন অনেক ক্ষেত্রে এখনো তার কথা আমি অতটা নিব না। তবে মানে এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না, এটা কোনো গ্রহণযোগ্য কথা আপনি আপনি দেখেন যে আপনি আপনি একজন সাংবাদিক কথা বললেন, আরো অনেকে আছে তারা সবসময় বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, আমাদেরকে মুসলমানদেরকে আক্রমণ করে কথা বলে, এবং এইসব লোকগুলোর সঙ্গে আওয়ামী লীগের আবার ভালো সম্পর্ক এবং আওয়ামী লীগের কাছে সাহায্য চায়। আপনি কি আসলেই মনে করেন যে যে 15 বছর ধরে যে জঙ্গি কার্ড আওয়ামী লীগ খেলেছে সেই একই জঙ্গি কার্ড, একই চিন্তা ভাবনা, এবং এই ভারতের যেই লোকগুলো চরম বাংলাদেশ বিদ্বেষী, ভারতের সেই হিন্দু বুদ্ধিজীবীদেরকে উস্কানি দিয়ে আওয়ামী লীগ কি আসলে বাংলাদেশে রাজনীতি করতে পারবে? ওইরকম ফিল তৈরি হবে, নাকি আসলে আওয়ামী লীগ ওই ভারতের একটা রাজনৈতিক দল হিসাবেই মানুষ দেখতেছে? না, ওইটা রাজনৈতিক দল মানে আপনি ধরুন আপনি যেটা বলছেন চূড়ান্ত বিচারে, একদম চূড়ান্ত বিচারে দিনের মানে আলটিমেটলি জঙ্গি কার্ডটাও যারা ক্ষমতা যায় তারাও খেলে। বিএনপি এখন খেলতেছে, চমৎকার করে খেলতেছে জঙ্গি কার্ড, যে যেমন নাকি জামাতকে নিয়ে এবং দক্ষিণপন্থী লড়গুলোর উত্থানকে কেন্দ্র করে এরা তো এক ধরনের বিএনপি তো এক ধরনের ডিসকমফোর্ট ফিল করতেছে, এক ধরনের অস্বস্তি তাদের অস্থিরতা চাঞ্চল্য তো এদের ভিতরে আছে। এটাকে তারা জঙ্গি হিসেবে নিতে, এটা একটা কমন ফেনোমেনা, এটা একটা পলিটিক্যাল রেটরিক হয়ে গেছে, এটা অনেকটা এটার গুরুত্ব হারিয়ে গেছে, এটা এত বেশি বহুল ব্যবহৃত হয়েছে, আওয়ামী লীগ এটারে ফসাই ফেলাইছে। ঠিক আছে, তো বিএনপিও সেটা কখনো কখনো এই কার্ড খেলতে চায়, এটা ক্ষমতাসীনটা এটা খেলবে, খেলতে দেন, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ যদি দক্ষিণপন্থী দলগুলোকে আলিঙ্গন করে ক্ষমতা আনে, আপনি হু আর ইউ টু সে, আপনার বলার কি বলেন তো? এই দেশের মানুষ যদি ভোট দিয়া একদম স্পন্টেনিয়াস তাদের স্বতঃস্ফূর্ত মানে মানে মতামতের মধ্য দিয়ে আপনার দক্ষিণপন্থী দলগুলোকে ক্ষমতায় আনে, বিশেষ করে জামাতকে ক্ষমতায় আনে, তাহলে আপনার আমার কি করার আছে? কিছুই করার নেই। মানুষ তো দেখবে, মানুষ দেখতে চায়, মানুষ দেখবে, এটাই গণতন্ত্র, এটাই নাইসিটি, গণতন্ত্রের সৌন্দর্য তো এটাই। আপনার আমার কিছু করার নেই। মানুষ তো, আমার তো মনে হয় না। যেমন শুভেন্দু মুখ্যমন্ত্রী ইসেনা পশ্চিমবঙ্গের এখন মসজিদের মাইকগুলো ছুটে নিতেছে, আজান দিতে দেয় না, নামাজ পড়তে দেয় না। হইতে পারে, এটার বিচার তো মানুষ করবে। মানুষ আবার এই যে লক্ষ্য করছি শুভেন্দুকে সাপোর্ট দিছে, আবার এই শুভেন্দুর এই কর্মকাণ্ডকে পছন্দ করছে না। আপনি 5 বছর তো দেখতে দেখতে চলে যাবে, কোনো অসুবিধা তো নাই। আপনি গণতন্ত্রকে ফাংশন করতে দিতে হবে, এটা হলো মূল কথা। আপনি গণতন্ত্রকে ফাংশন করতে দেন, গণতন্ত্রকে ফাংশন করলে দেখবেন বাই রোটেশন আসবে, একটা প্রক্রিয়া চালু হবে, এবং একটা সুন্দর একটা মানে কন্ট্রিবিউশন মানুষ দেখতে চাইবে কার কি কন্ট্রিবিউশন। আপনি সেটা করতে না গিয়ে জুজুর ভয় দেখবেন, আপনি সেটা না করতে গিয়ে আপনি জঙ্গি ভয় দেখিয়ে, জঙ্গি আসলে আপনার সমস্যা কি? জঙ্গি আসলো, এক সেশন না হয় জঙ্গিরা দেশ চালাইলো, তাতে কি কি হইলো? এই আওয়ামী লীগ যে ভুলটা করছে, বিএনপিও একই ভুল পাড়া দিচ্ছে। সোজা কথা, আমি শেষ কথা বলে আপনাকে শেষ করতেছি। বাংলাদেশে এই মুহূর্তে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মানে ইনক্লুসিভ, এটা শুনাইতে কেউ বলবে আপনি জাতীয় পার্টি করেন, এলে আপনি এই কথাটা বলতেছেন, আমি বাদ দেন, এক সাইডে রাখেন জাতীয় পার্টি। বাংলাদেশে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারিতে সময় ব্যয় করার সময় আর নাই। আপনি প্রতি 10 বছরে এক যুগ পর পরে গণ অভ্যুত্থান করবেন। গণ অভ্যুত্থানে ক্ষতি কিন্তু কার হয় বেশি জানেন তো? গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে, গণসংগ্রামে, বিপ্লবে ক্ষতি হয় আপনার আমার নিরীহ মানুষের, সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের, কৃষকের, শ্রমিকের এবং দিন আনি দিন খায় এদের ক্ষতি হয়। আপনার আমার নাহিদদের ক্ষতি হয় না, ওই ডাক্তার শফিকের ক্ষতি হয় না, তারপরে ওই যে আপনার মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এদের ক্ষতি হবে না তো? এদের উন্নতি হবে, প্রমোশন হবে, মন্ত্রী হবে, এমপি হবে, কিন্তু ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। সুতরাং সরকার পরিবর্তনে আল্লাহর ওয়াস্তে এখনকার আওয়াজ হওয়া উচিত, সরকার পরিবর্তনে আর ওই চরমপন্থায় যাওয়া উচিত নয়। যখনই দেখবেন আপনার পক্ষে মানুষ মানে আর নাই,
তখন স্বেচ্ছায় আপনার পদত্যাগ করে নির্বাচন। আপনার ব্রিটেনে কি হচ্ছে, ব্রিটেনে এই স্টারমার সে 2 বছর 2.5 বছরের মাথায় নির্বাচন দিয়েছে। তার বাপের তালুক না তার, এটা ভাই ক্ষমতা তো তার বাপের তালুক না। আমরা বাপের তালুক মনে করি, আমরা নিজের সম্পদ মনে করি। আপনি ক্ষমতা যখন দেখছেন আপনার বিরুদ্ধে মানে জনগণ মানে চলে আসছে, আপনার প্রশাসন পছন্দ করছে না, আপনার নীতিমালাকে পছন্দ করছে না, আপনি ভালো ডেলিভারি করতে পারেন নাই, আপনি লিভ, আপনি ছেড়ে দেন, আপনি আরেকজনকে দেন। আপনি দিলে সে যদি না পারে আবার আপনি ঘুরে আসবেন। এই যে রোটেশন হচ্ছে, পজিটিভ রোটেশন, এটাই গণতন্ত্র। এই অবস্থা যদি না যাওয়া হয় তাহলে বাংলাদেশে হানাহানির মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে, হিংসার মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে, স্ট্রিট ডেমনস্ট্রেশনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হবে, বিপ্লবের মধ্যে দিয়ে রক্তাক্তের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হবে। সেটা কখনোই বাংলাদেশ নেশন বিল্ডিং এ, বাংলাদেশ এখন পর্যন্ত 56 বছরে, দেশের 56 বছরে নেশন বিল্ডিং এ মনোযোগ দিতে পারে নাই, শুধু কেবল রাজনৈতিক ভাঙা গড়ার মধ্যে মনোযোগ দিছে। আপনি লক্ষ্য করে থাকবেন বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলের নেতারা শুধু ভাঙা গড়ার মধ্যে আছে গত 56 বছর। নেশন বিল্ডিং, জাতীয় বিল্ডিং, আমাদের ইকোনমি কেমন হবে, আমাদের অর্থনীতি, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া কোথায় যাবে, কোথায় যাচ্ছে, আমাদের কৃষকরা এখনো পর্যন্ত, আমাদের কৃষক যে কৃষকটা একটা কৃষিটা যে একটা শিল্প, সে মর্যাদা এখনো পায়নি। এখনো কৃষক মানে কৃষক, এখনো কৃষক মানিল চাষাভূষা। আপনি মনে করেন এটা কি স্বাধীনতার 50 বছরে? আপনার ব্রিটেনে একজন কৃষক মানে কি, আমি লন্ডনে ইয়েতে দেখছি, কি বলে এটাকে, অস্ট্রেলিয়াতে একজন কৃষক মানে সে একটা শিল্পপতি, সে নিজেকে একটা শিল্প ভাবে, সেটা ভাবে এটা একটা শিল্প, এটা কোনো সে নিজেকে, আমাদের সে একটা কৃষক মানে সে ভাবে সে তো মানে শহরের যে জৌলুর জীবন ওদের কাছে তার, সে খুব অপাঙ্ক্তেয়, তাদের কাছে তার কোনো ভ্যালু নাই। সে একজন কিষানি, সে একজন কৃষক, সে একজন চাষা, সে একজন ভূষা, যে তার কোনো ঠিক ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনার আমাদের যে প্রচুর সংখ্যক লোক দেশের বাইরে এখনো ঘাম শ্রম দেয় দিয়া জীবিকা অর্জন করে, এটা আপনার কতদিন চলবে এভাবে? আপনার অর্থনীতি তো আপনাকে চালাইতে হবে, আপনার অর্থনীতি মানে ফাউন্ডেশন তো হইতে হবে, সেটার কোনো মনোযোগ নাই। আপনি শুধু ভাঙা গড়ার মধ্যে আছেন, আপনি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছেন, সংস্কারের মধ্যে আছেন, সংস্কার সংস্কার সংস্কার, জুলাই জুলাই জুলাই, তারপরে 71 71 71, 75 75 75, এ নিয়ে চলছে দেশ। তো এগুলা নিয়ে করবেন না দেশ গড়বেন? এখন পর্যন্ত দেশ গড়াতে মনোযোগ দিতে পারছেন না আপনি। এটাই দুঃখের বিষয়, এটা দুর্ভাগ্যের বিষয়। জাতি এভাবে চলতে পারে না। আপনাকে দেশ মানে পলিসি ঠিক করে ভাঙা গড়ার মধ্যে দিয়ে নেশন বিল্ডিং এ মনোযোগ দিতে হবে। আমাদের সময় হয়েছে এখন নেশন বিল্ডিং এ মনোযোগ দেওয়া, আত্মনিয়োগ করা, আমাদের মেধাকে, আমাদের তরুণ সমাজকে আপনি শুধু আপনার জ্বালা ও পোড়ার মধ্যে রাখছেন। আমাদের তরুণ সমাজকে আপনি শুধু কেবল সরকার হটানোর কাজে রাখছেন। আমাদের তরুণ সমাজকে আপনি শুধু কেবল মানে মানে রক্ত ঝরানোর কাজে রাখছেন। জাতীয় বীর খেতাব দিচ্ছেন তাদেরকে, খুব সুন্দর সুন্দর কথা বলছেন, মানে দেশকে ধ্বংস করে আবার যে দেশকে গড়তে হয় সেই কাজে তাদেরকে লাগাইতে পারলেন না। এই মেধাকে কাজে লাগাইতে পারলেন না, এই তরুণ সমাজকে আপনার দেশ গড়ার কাজে লাগাইতে পারলেন না, শুধু দেশ ভাঙার কাজে লাগাইলেন, মানে প্রতিষ্ঠান ভাঙার কাজে লাগাইলেন, ধ্বংসের কাজে লাগাইলেন, কিন্তু গড়ার কাজে লাগাইতে পারলেন না। দুইটাই লাগাইতে হয়, ধ্বংস করার কাজে লাগাইতে হয় এবং দেশ গড়ার কাজে লাগাইতে হয়। আমরা শুধু ধ্বংস করার কাজে লাগাইছি, গড়ার কাজে লাগাইতে পারি নাই। এখন সময় আসছে আমাদের এই তরুণ সমাজকে এই পজিটিভ ওয়েতে, যে যা হয়েছে অনেক কিছু হয়ে গেছে, দরকার আমরা আর সেই ফেরত যাব না। আমরা একজন রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে এবং আপনার একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা সবাই, সব পন্থী, দক্ষিণপন্থী, উত্তরপন্থী, পশ্চিমপন্থী, তারপরে আপনার পূর্বপন্থী, সব ঘরানার লোক দিয়ে এই 56,000 বর্গ কিলোমিটারের 18 কোটি জনগোষ্ঠীকে নিয়ে আমরা একত্রে বসে আমরা মৌলিক বিষয়ে এক হইতে হবে। জাতীয় মৌলিক ইস্যু নিয়ে আমরা যদি এক হই, একটা কনসেনসাস তৈরি করি এবং একটা ন্যাশনাল চার্টার তৈরি করি, ন্যাশনাল চার্টার, যে না আমরা এই জাতীয় ইস্যুগুলি নিয়ে আর বিতর্ক করব না। আপনি কি মনে করেন 71 সালে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা শেষ হয় নাই? সেটা এখনো রাজাকার রয়ে গেছে, এখন সেটা
ঠিক জুলাইকে নিয়ে আবার আর একটা বিতর্ক ভবিষ্যতে এই ক্ষত থেকেই যাবে। ৭১ যেরকম ক্ষত রয়ে গেছে, জুলাই এই ক্ষত রয়ে যাবে। এই ক্ষত রেখে দিয়ে ইতিহাসে এই ক্ষত রেখে, এই জিঘাংসা রেখে, এই এই মানে হিংসা রেখে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না, আপনি আগাইতে পারবেন না। অর্ধেক লোক আপনাকে টানি ধরবে, অর্ধেক লোক আপনাকে বাহবা দিবে। আপনার উন্নতির জন্য পুরা জাতির একত্র হইতে হবে। তাহলে আপনার বিদেশিদের সাপোর্ট পাবেন, আপনার আভ্যন্তরীণ বিনিয়োগ বাড়বে, তারপরে ফরেন ইনভেস্টমেন্ট বাড়বে, মানুষ আশান্বিত হবে, বিদেশিরা এখানে ইনভেস্ট করতে আগ্রহী হবে। আর আপনার মধ্যে যদি অনৈক্য থাকে, জিজ্ঞাসা থাকে, হত্যার মানসিকতা থাকে, এবং তাহলে এই দেশি এবং বিদেশি এই জাতীয় সহযোগিতা বা ইনভেস্টমেন্ট যেটাই বলেন না কেন, এগুলো থাকবে না।